রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে হংকং থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন। জনাব ফরিদ হোসেন, আপনাকে স্বাগত। প্রথমেই জানতে চাইব যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন যে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া যে আলোচনা করেছে এই যুদ্ধ বন্ধে তার অগ্রগতি হয়েছে এবং দুই দেশ সম্মত হয়েছে এমনটা জানিয়েছে ওয়াশিংটন। কিন্তু ইউক্রেনকে ছাড়া যে এই আলোচনা হয়েছে সেক্ষেত্রে ইউক্রেনের পদক্ষেপ কি হতে পারে এবং এই যুদ্ধ বন্ধ আদৌ সম্ভব হবে কিনা? আপনাকে অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। হ্যাঁ, আমি আপনাদের প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, শুনছিলাম, সেটি হলো যে আসলে দেখেন যে হ্যাঁ, প্রেসিডেন্ট জেলেনস্কি হতাশা প্রকাশ করেছেন যে এবং আশ্চর্য হয়েছেন তাকে ছাড়া মিটিং হলো। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেটি হলো যে আপাত দৃষ্টিতে আমি যদি মনে করি, সেটি হলো যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের শাটল ডিপ্লোমেসি যাকে বলা হয়, যেটা হলো সেটি আপাতত সফল। কারণ আপনি যদি দেখেন, যেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ান কূটনীতিকরা তারা কিন্তু সম্মত হয়েছে তাদের দু দেশের মধ্যে আবার ডিপ্লোম্যাটিক রিলেশন সেটাকে আবার রিবিল্ড করা, এবং খুব দ্রুত, যত দ্রুত সম্ভব। এক্ষেত্রে আরেকটি বিষয় যদি দেখেন, সেটি হলো যে শুধু আপনার ইউক্রেন ছাড়াই নয়, শুধু ইউরোপের কোনো রাষ্ট্রকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি ওই মিটিং এ। তাতে করে আমরা একটি বিষয় স্পষ্ট দেখতে পাচ্ছি, যেটা হলো যে ট্রাম্প ট্রাই টু মার্জিনালাইজ ইউরোপ, সো এক্সক্লুডিং ইউরোপ। আপনি এটা বলতে পারেন, যেটি হলো যে আমি যদি এটি বলি, সেটি হলো যে ইন্টারন্যাশনাল রিলেশনসে বা গ্লোবাল ওয়ার্ডারে এখন এন্ড অফ ইউরোপ বলা যেতে পারে, যেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউরোপের আসলে আর দরকার নেই, যেটি তার সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার সিস্টেম ফলো করে আসছিল, এবং তাদের সবচেয়ে শক্তিশালী বন্ধু আহ, বল হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে ধরা হতো। বাট ওই জায়গা থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আপনার মাল্টিপোলার সিস্টেম থেকে ইউনিপোলার ওয়ার্ল্ডের দিকে কিন্তু ধাবিত হচ্ছে। এক্ষেত্রে ডেফিনেটলি ইউরোপিয়ান ইউনিয়নের একটি রিয়াকশন রয়েছে, যদিও তারা কিন্তু লাস্ট উইকে যখন তাদের নেটো, ইউরোপীয় ইউনিয়নভুক্ত নেটো রাষ্ট্রগুলো যখন বৈঠকে বসলো, তারা কিন্তু শান্তিরক্ষা বাহিনী গঠন এবং সেটি ইউক্রেনের প্রয়োজন হলে প্রেরণ করার কথা বলেছে। বাট আপনি যদি দেখেন, যেটা হলো লাভরভ সেটি কিন্তু প্রত্যাখ্যান করেছে, যেটি হলো যে তারা কোনোভাবেই ইউক্রেনে নেটোর শান্তি বাহিনী মোতায়েন করা হোক, সেটি তারা চাবে না। সো এই ক্ষেত্রে স্পষ্ট বোঝা যাচ্ছে, যেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং আমরা যদি দেখি যে ইউক্রেনকে পাশ কাটিয়ে কিন্তু চাচ্ছে একটি সলিউশন, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু সেই ক্ষমতা রয়েছে আমি বলে মনে করি। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের এখন রাশিয়াকে প্রয়োজন। আর আরেকটি বিষয় যদি দেখেন, যেটা হলো রাশিয়ারও মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রয়োজন। সো ইউক্রেনের যে ডিপেন্ডেন্সি, বিশেষ করে ওভার দ্য ইয়ার্স মার্কিন যুক্তরাষ্ট্রের উপর, বিশেষ করে সমরাস্ত্র বা সামরিক সাহায্য, যার ফলে কিন্তু এক্ষেত্রে আপনি বলতে পারেন, যেটা হলো যে ইউক্রেনের সেই আপনি যদি বলেন যে খুব তীব্র প্রতিক্রিয়া দেখানোর সুযোগ নেই। ডক্টর ফরিদ, বাইডেন পুতিনের মধ্যে যে আমরা সম্পর্কের বৈরিতা দেখেছি সেক্ষেত্রে এরপরে ট্রাম্পের সঙ্গে অগ্রগতি কিভাবে সম্ভব? আপনি একটি বিষয় যদি দেখেন, যেটা হলো যে ট্রাম্পের ফরেন পলিসি বরাবরই, বিশেষ করে গত ট্রাম্পের মতো কিন্তু ট্রাম্প আমেরিকা ফার্স্ট ফরেন পলিসি কিন্তু আহ, নিচ্ছে। এবং এই জায়গায় যদি কতগুলো বিষয় আপনি দেখেন, যেটা হলো যে আইসোলেশনিস্ট এবং হলো যে ট্রানজ্যাকশনাল, আপনি যদি বলেন যে ট্রাম্পের ফরেন পলিসি এখন প্রোটেকশনিজম, এগুলো কিন্তু খুব ভালোভাবে দেখা দিচ্ছে। যেটি হলো যে ট্রাম্প কিন্তু চাচ্ছে বিশেষ করে তাদের আননেসেসারি যে কস্ট, বিশেষ করে মধ্যপ্রাচ্য আহ, এবং ইউক্রেনে, সেটি কমাতে। এবং আরেকটি বিষয়, আহ, সেটি হলো যেটি হলো যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আরেকটি বিষয় যেটি চাচ্ছি, সেটি হলো যে আপনি দেখেন, যেটি হলো যে ইউরোপীয় ইউনিয়নের উপরে, বিশেষ করে তার যে শক্তিশালী সম্পর্ক বা ইউরোপীয় ইউনিয়নের তার যে মিউচুয়াল রেসপেক্টের জায়গা, সেই জায়গায় কিন্তু ট্রাম্প কিন্তু ইগনোর করছে। এবং রাশিয়ার সবচেয়ে বড় বিষয় যেটি হলো যে রাশিয়া এই ক্ষেত্রে অ্যাগ্রিড, এবং যেটি হলো যে রাশিয়া কিন্তু খুব ভালো করে চাচ্ছে, যেটি হলো যে এই যুদ্ধ বন্ধ হোক। এই যুদ্ধ বন্ধের ফলে কিন্তু রাশিয়ার উপর যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সেটি কিন্তু উঠে যেতে পারে। যার জন্য কিন্তু রাশিয়া কিন্তু এক পায়ে দাঁড়িয়ে রয়েছে, বিশেষ করে আমেরিকার সাথে যে কোনো নেগোসিয়েশনে যেতে। এটি আপনি যদি বলেন যে রাশিয়া এবং আমেরিকার জন্য কিন্তু উইন উইন সিচুয়েশন, যার ফলে কিন্তু আপনার আজকে ইউক্রেনকে এবং ইউরোপীয় ইউনিয়নকে
পাশ কাটিয়ে আহ, সৌদি আরবে কিন্তু এই সমঝোতার জন্য বা যুদ্ধবন্ধের জন্য যে সংলাপ সেটি হয়েছে। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, আপনি যদি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের এখন মূল ফোকাস কিন্তু মিডল ইস্ট। আপনি যদি দেখেন যে যেটা হলো যে মিটিং প্লেস হিসাবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইউরোপের কোনো রাষ্ট্রকে বেছে নেয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? জি, শুনতে পাচ্ছি, বলেন। সো মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আপনি দেখেন যেটা হলো যে মিডল ইস্টের তার ফরেন পলিসি যে গুরুত্ব সেটি কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে, যেটা হলো যে সৌদি আরাবিয়া এখন এই জায়গায় কিন্তু আপনার মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে। সো এই ক্ষেত্রে দেখেন যেটা হলো যে ইউরোপের সমস্যা, ইউক্রেন রাশিয়ার সমস্যা, বাট মিটিং হচ্ছে কিন্তু সৌদি আরাবিয়াতে। তার মানে স্পষ্টই বোঝা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের আহ, বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ইউরোপীয় ইউনিয়নের সাথে যে ট্রেডিশনাল রিলেশনশিপ, সেই জায়গায় কিন্তু একটা ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। আর ইউরোপীয় ইউনিয়নের আহ, যদি সহযোগিতা বা তাদের বিশেষ করে সম্মতি ছাড়া কিন্তু এই যুদ্ধ বন্ধ হলেও কিন্তু সেটা সাস্টেনেবিলিটি নিয়ে কিন্তু আহ, প্রশ্ন থেকে যেতে পারে। সো এই ক্ষেত্রে আমি আমি জানি না যেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে ইউরোপীয় ইউনিয়নকে কনভিন্স করবে, যদিও আপনার আহ, এক সপ্তাহের মধ্যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার কিন্তু ইউএসএ সফর করার কথা রয়েছে, হয়তো বা তখন এই বিষয়টি নিয়ে। ডক্টর মোহাম্মদ ফরিদ, আপনার কাছে যেটি জানতে চাইবো যে সৌদি আরবে ট্রাম্প এবং পুতিনের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে ইউক্রেন যুদ্ধ ইস্যুতে। সেক্ষেত্রে যদি দুই দেশের প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধ শেষ করতে সম্মত হয়, সেক্ষেত্রে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পরিণতি কি হতে পারে? একটি বিষয় আপনি দেখেন যেটি হলো যে ট্রাম্প বিশেষ করে সাম্প্রতিক সময়ে জেলেনস্কির যে আপনার হতাশা, তাকে ইনক্লুড না করার জন্য তার যে প্রতিক্রিয়া, তার জবাবে ট্রাম্প যদি দেখেন যে যে বিষয়টি খুব স্পষ্টভাবে বলেছে, যেটা হলো যে যুদ্ধ শুরুর জন্য কিন্তু সে ইউক্রেনকে দায়ী করেছে। সো ইট মিনস সে কিন্তু পরোক্ষভাবে জেলেনস্কির অ্যাডমিনিস্ট্রেশনকে সে দায়ী করেছে। আরেকটি বিষয় হলো যে ট্রাম্প কিন্তু আরো বলেছেন, যেটি হলো যে এই যুদ্ধ আরো অনেক আগেই শেষ করা সম্ভব ছিল যদি ইউক্রেনের আহ, সে কিন্তু ইউক্রেনকে সে কিন্তু ইঙ্গিত করেছে, যেটা হলো যে ইউক্রেন একটি চুক্তি অনেক আগেই করতে পারতো। তার মানে জেলেনস্কি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের যতটা কাছের বা সম্পর্ক ছিল বা যতটা ক্লোজ ছিল, কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কিন্তু সে আস্থা কিন্তু জেলেনস্কি অর্জন করতে পারেনি বলে আমার মনে হচ্ছে। আর আরেকটি বিষয় হলো যে আপনি যদি দেখেন যেটি হলো যে যুদ্ধ শুরু হওয়ার পূর্বে বিশেষ করে জেলেনস্কি রিজিমের বিরুদ্ধে কিন্তু প্রচুর করাপশন এলিগেশন ছিল, এবং আপনি জেলেনস্কির কিন্তু খুব পপুলার রাষ্ট্রনায়ক কিন্তু ছিল না বা শাসক ছিল না। কিন্তু পরবর্তীতে যুদ্ধকালীন সময়ে বা এখন কিন্তু জেলেনস্কি এক পপুলিস্ট লিডার হিসাবে কিন্তু খুব পপুলার লিডার হিসাবে কিন্তু আবির্ভূত হয়, বিশেষ করে তার সাহস এবং তার সাহসী নেতৃত্বের জন্য, বিশেষ করে ওভার দ্য ইয়ার্স লাইক লাস্ট আপনার 3.5 বছরের যুদ্ধকালীন সময়ে। বাট একটি বিষয় যেটা হলো যে আমার মনে হয় যেটা হলো যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যদি রাশিয়াকে সম্মত করে যুদ্ধ বন্ধে, তখন কিন্তু জেলেনস্কির রিজিমেরও পতন হতে পারে। কারণ রাশিয়াও যদি আপনি যদি দেখেন যেটা হলো পুতিনও কিন্তু জেলেনস্কি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কাজ করতে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করবে না বলে আমার মনে হয়। এবং জেলেনস্কির মধ্যে কিন্তু কিছু অ্যারোগেন্সি রয়েছে, যেটি হলো যে সে বলল যে সেটা বৈধতা পাবে না ইউক্রেন ছাড়া। অনেক বিষয়ে কিন্তু আপনি যদি বলেন যে ওয়াশিংটনের সাথে কিন্তু জেলেনস্কির দ্বিমত রয়েছে। সো এক্ষেত্রে জেলেনস্কির আহ, আমি যদি বলি যে শাসন আমলেরও পতন হতে পারে এই যুদ্ধের বিশেষ করে বন্ধ হওয়ার পরবর্তী সময়ে। ডক্টর ফরিদ, আরেকটি জিনিস জানতে চাচ্ছিলাম। হুম আপনি যেমনটি বলছিলেন যে ট্রাম্প হয়তো এখন রাশিয়ার উপর যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাগুলো ছিল সেগুলো শিথিল করবেন বা তুলে নেবেন, হুম হুম কিন্তু হুম ইউরোপীয় দেশগুলো যে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়ার উপর, হুম। সেক্ষেত্রে কি কোনো শিথিল হওয়ার সম্ভাবনা আছে কিনা? একটি বিষয় দেখেন যেটি হলো যে হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা রাশিয়ার উপর রয়েছে সেগুলো শিথিল করতে পারে। বাট আপনি যদি দেখেন যে সর্বশেষ প্রেস কনফারেন্সে মার্কো রুবিও কিন্তু সেগুলো স্পষ্ট করে বলেনি, সেগুলো বলছে যে সেগুলো নিয়ে ভিন্ন আলোচনা হতে পারে, আরো অনেক আলোচনার প্রয়োজন রয়েছে। বাট একটি বিষয় আমি মনে করি সেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে, সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন কিন্তু প্রত্যাহার করার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপীয় ইউনিয়নের
সমঝোতা বা ইউরোপীয় ইউনিয়নের যদি একমত হয় এই যুদ্ধ বন্ধের ক্ষেত্রে। আবার ইউরোপীয় ইউনিয়নের যদি দূরত্ব বেড়ে যায় বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, তাহলে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে বলে আমার মনে হয় না। বাট আমার মনে হয় যেটি হলো যে এটি এখন খুব আহ, কি বলে আর্লি বলা, যেটি হলো যে ইউরোপীয় ইউনিয়নের রিয়াকশনটা কি হবে। কারণ আমরা জানি না যেটি হলো যে ওয়াশিংটন কিভাবে ইউরোপীয় ইউনিয়নকে যে পিস প্রসেস, এই পিস প্রসেসে তাদেরকে কিভাবে ইনক্লুড করবে তার উপর কিন্তু ডিপেন্ড করবে। তবে ইউরোপীয় ইউনিয়ন যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি সামরিক বিশেষ অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে, তাহলে সেটি রুশ বিশেষ করে পুতিন অ্যাডমিনিস্ট্রেশনের জন্য একটা বড় বিজয় বলে আমার মনে হবে। এবং ইউরোপে বিশেষ করে রাশিয়ার যে স্ট্র্যাটেজিক ইনফ্লুয়েন্স, ইকোনমিক যে ইনফ্লুয়েন্স, সেটি কিন্তু আরো অনেক বেশি বৃদ্ধি পাবে। সেটি মস্কোর আমি বলি বিজয় হিসেবে আমি দেখব। ডক্টর ফরিদ হোসেন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।